রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনার মামলার রায় আজ। সর্বোচ্চ শাস্তির আশা স্বজনদের। কিছুক্ষণের মধ্যে বগুড়ার সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জনসভা। নানা সমস্যায় অমানবিক হয়ে উঠেছে কারাগারের বন্দি জীবন। মিলছে না মৌলিক অধিকারটুকুও। কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। তদন্ত শেষ হলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চাই হবে বড় প্রতিশোধ, বলছেন অভিজিতের বাবা। এবং কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল। আজ সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। দর্শক, রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায় আজ। এই মুহূর্তে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আছেন রিপোর্টার শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, জানেন যে 2014 সালের 26 ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত পানির পাম্পে একটি শিশু পড়ে যায়, অর্থাৎ 4 বছরের শিশু জিহাদ পড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু তিনি তার মৃতদেহ উদ্ধার করা হয় পরদিন, অর্থাৎ 23 ঘন্টা পর কিন্তু নানা নাটকীয়তার মধ্য দিয়ে তার লাশ উদ্ধার করা হয়। যদিও তখন কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তার কোনো মৃতদেহ কিংবা কোনো শিশুর মরদেহ সেই পাইপে পাওয়া যায়নি। পরবর্তীতে 3 জন যুবকের সহায়তায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কিন্তু 4 বছরের শিশু জিহাদকে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং পরবর্তীতে এই কাণ্ডে কিন্তু এই ঘটনায় কিন্তু তার বাবা নাসির ফকির কিন্তু একটি অবহেলাজনিত কারণে মামলা দায়ের করেন এবং যেই মামলা কিন্তু পরবর্তীতে গত বছর অর্থাৎ 2016 সালের 31শে মার্চ কিন্তু অভিযোগপত্র দাখিল করেন ডিবির উপপরিদর্শক মিজানুর রহমান এবং পরবর্তীতে এই মামলায় অর্থাৎ অবহেলাজনিত কারণে এই মামলায় 6 জন আসামি কিন্তু অভিযুক্ত হন এবং অভিযুক্ত হন গত বছর 4 অক্টোবর এবং এর ধারাবাহিকতায় কিন্তু মামলা শেষ হয় গত এই মাসের চলতি 8 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি 8 তারিখে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে আদালত কিন্তু আজকে মামলার রায়ের দিন ধার্য করেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে ঢাকার 5 নম্বর বিশেষ দায়রা জজ আদালত থেকে এই মামলার রায় দেওয়া হবে। তো আমরা জানতে পেরেছি এবং আমরা শুনেছি এবং দুই পক্ষই বলছেন যে এই মামলায় যে রায় হবে এবং সন্তোষজনক রায় তারা আশা করছেন। বিশেষ করে বাদী পক্ষের আইনজীবী এবং মামলার বাদী যিনি অর্থাৎ নিহত শিশু জিহাদের বাবা, সে চেয়েছেন যে মামলার সর্বোচ্চ শাস্তি যেটা আছে অর্থাৎ 10 বছরের কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারেন বলে আশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই মামলায় সর্বোচ্চ শাস্তি হয়তো আদালত দিবেন। আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং 6 জন আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যেই 6 জন আসামি কিন্তু আদালতে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি তারা আদালতের মধ্যে আছেন এবং এই মামলার রায়ের কার্যক্রম অর্থাৎ রায় আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে শিরিন, এই ছিল আমার কাছে আদালত অঙ্গন থেকে সবশেষ খবর। আমরা পরবর্তীতে রায় পাওয়া মাত্রই আপনার মাধ্যমে দর্শকদেরকে এই মামলার সবশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিরিন, পুরান ঢাকা জজ কোর্ট এলাকায় ছিলেন রিপোর্টার শাফিদ জাহিদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। শ্রীলঙ্কা সফর সামনে রেখে মিরপুরে মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, প্রত্যেকটা টিমেই তো অবশ্যই তাদের কিছু ম্যাচ উইনিং বোলার এবং ব্যাটসম্যান থাকে। তো স্বাভাবিক হেরাত ওদের অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন এবং এখন আমি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। তো সেই থেকে বলবো যে অবশ্যই যে কোনো টিমের এগেনস্টে এবং পার্টিকুলার কিছু বোলার বা ব্যাটসম্যান এগেনস্টে আমাদের প্ল্যান থাকে এবং এক্সিকিউট করার চেষ্টা করি আমরা মিডলে গিয়ে। তো সেই থেকে বলবো যে অবশ্যই আমাদেরও কিছু প্ল্যান আছে এবং আমরা সেভাবে কিছু প্র্যাকটিসও করেছি আমরা কয়েকদিন এবং আমরা এর আগেও স্পেশালি আমি এবং আরও কয়েকজন প্লেয়ার যারা খেলেছে তার এগেনস্টে তো আমরা অ্যাটলিস্ট কিছুটা হলেও জানি। তো হোপফুলি আশা করবো আমরা যেন তাকে বেশি উইকেট না দিই এবং তারা যদি সেই উইকেট যদি বেশি না পায় তার মানে আমরা অনেক বেশি রান স্কোর করে জমা করতে পারবো, যেটা আমরা পার্সোনালি ফিল করি। তো ইনশাল্লাহ আমরা সেটাই চেষ্টা করব। আর
ফ্যাটিকের বিষয়টা আসলে আমাদের নর্মালি হয়তো বা এরকম খেলা কিন্তু কোনো বছরই থাকে না, তো এটা একটা অপরচুনিটি যে এই বছর আমাদের অনেক খেলা আছে এবং তার সাথে সাথে বাইরে, হ্যাঁ অবশ্যই এটা একটা মানে বলবো যে ফিজিক্যালি হয়তো বা একটু চ্যালেঞ্জিং, বাট আপনি বাইরে যেখানে যে কোনো লিগ খেলেন না কেন এটা কিন্তু একটা অনেক শিক্ষণীয় অনেক বিষয় থাকে। সো সেই থেকে খালি বলবো যে এখানে আর্থিক বিষয়টা না, এখানে অ্যাটলিস্ট মানে যে লার্নিং যে বিষয়টা এটা কিন্তু অনেক বড় হিউজ একটা ফ্যাক্টর, যেটা কিন্তু আপনারাও প্রমাণ পেয়েছেন। আমাদের বিপিএল এ খেলার পর থেকে আমাদের কিন্তু ক্রিকেটারদের অ্যাটলিস্ট আমি বলবো যে যেহেতু লোকাল প্লেয়ার অনেক স্কিল বেড়েছে এবং তাদের সাহসটা অনেক বেড়েছে। একই রুমে আপনি গেইল সাঙ্গাকারাদের মতো প্লেয়ারদের সাথে আপনি শেয়ার করছেন, তো সেই থেকে বলবো যে হ্যাঁ হয়তো বা তাদের ফিজিক্যালি একটু ফ্যাটিক থাকতে পারে, বাট আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের গিয়ে প্র্যাকটিস ম্যাচ আছে এবং তার আগে অলমোস্ট 5-6 দিন আমরা পাচ্ছি, তো হোপফুলি তাদেরকে আমাদের ট্রেনার আছে, কোচ আছে, তো তারা হয়তো বা ওইভাবে রেস্ট দিয়ে এবং কিভাবে ফিট করা যায় এবং কিভাবে মেন্টালি ফ্রেশ করা যায় সেটা তারা অবশ্যই চিন্তা করবে। এবং আমার মনে হয় তারা অনেক ম্যাচিউরড এবং আল্লাহর মধ্যে তারা কেউ ইনজুরি হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে তারা হোপফুলি এই সব 3জনকে আমরা অ্যাভেলেবল পাবো, তো এটা একটা বড় আমাদের প্লাস পয়েন্ট। না আসলে হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশ টিম অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে অ্যাজ এ ব্যাটিং ইউনিট হিসেবে যতটা ইমপ্রুভ করেছে, অ্যাজ এ বোলিং ইউনিট কিন্তু সেটা হয়তো বা করে না। এটার একটা রিজন আমি বলতে পারি, যেটা আমাদের বোলিংটা কিন্তু অনেক ইনএক্সপিরিয়েন্স, তো ওরা যতই বেশি ম্যাচ খেলবে ততই কিন্তু আস্তে আস্তে শিখতে থাকবে। হ্যাঁ এটা হয়তো বা লক্ষণীয় যে হয়তো বা তারা ম্যাচ খেলে হয়তো বা সেই শিক্ষণীয় ব্যাপারগুলো হয়তো বা প্রত্যেকটা ম্যাচে সেটা ইউটিলাইজ করতে পারছে না। সেটাতে শুধু বোলারদের না, আমি মনে করি আমাদের ফিল্ডারে আমরা যারা আছি আমাদেরও হয়তো বা অনেক কিছু ল্যাকিংস আছে, কারণ আমরা যদি সেই অপরচুনিটিগুলো তারা কিন্তু ক্রিয়েট করছে, বাট অপরচুনিটিগুলো যদি আমরা গ্র্যাব না করি তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে বোলিং ইউনিট বলতে পারেন একটু উইক, বাট আমার বিশ্বাস আছে যেটা আমি বললাম যে মুস্তাফিজ আছে, তাসকিন আছে, দেন এদিকে রাব্বি রুবেল আছে, শুভাশিস, আর এদিকে মিরাজ, তাইজুল, সাকিব, তো আমার মনে হয় আমাদের পুরো হোল থিং কাভার করবে। এবং আমার এজ এ ক্যাপ্টেন হিসেবে আমি মনে করি যে এটা সবচেয়ে একটা স্ট্রেংথ বোলিং অ্যাটাক, যেটা কিনা আমি যেটা এর আগে বললাম যে মুস্তাফিজ এবং সাকিব আর মিরাজকে নিয়ে যদি একটা অ্যাটাক আপনি থাকে ডেফিনেটলি এটা যে কোনো ব্যাটিং ইউনিটের জন্য অনেক ডিফিকাল্ট হবে। তো আমি শ্রীলঙ্কা সফর সামনে রেখে মিরপুরে মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আমরা সরাসরি ছিলাম সেখানে। আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও বক্তব্য রাখবেন জনসভায়। দুপুরে বগুড়া সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে সান্তাহারে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স, শাহজাহানপুর থানা ভবন সহ 8টি প্রতিষ্ঠানের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সময় সংবাদে আরো থাকছে, পুলিশ রিপোর্ট পেতে দেরি হওয়ায় নির্দিষ্ট সময়ে সরবরাহ করা যাচ্ছে না পাসপোর্ট। দুর্ভোগে বিদেশ গমনেচ্ছুরা। জরুরি ক্ষেত্রে পুলিশ রিপোর্টের দরকার নেই বলছে কর্তৃপক্ষ। নিরাপদে রেখে বন্দীদের আলোর পথ দেখানোর কথা দেশের কারাগারগুলোর, কিন্তু কারাগারে থেকে বন্দীরা কতটুকু আলোর সন্ধান পাচ্ছেন? বন্দীদের অভিযোগ, থাকার জায়গার সংকট, চিকিৎসা সেবা না পাওয়া ও মানহীন খাবার সহ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। তবে টাকা হলে নাকি সবই পাওয়া যায় জেলখানার মধ্যেও। বিশেষজ্ঞরা এজন্য দায়ী করছেন কারাগারের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকে। মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া। অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিতে উঁচু প্রাচীরের এ বন্দিশালা। নিয়তি কিংবা অপরাধের অন্ধকার জগতের পথ ধরে যারা বন্দিশালার বাসিন্দা হয়েছে তাদের জন্য শৃঙ্খলিত জীবনই এখানকার বাস্তবতা। কিন্তু প্রতি মুহূর্তে নানান সমস্যা যেন অমানবিক করে তোলে উঁচু দেয়ালের জীবনযাপনকে। দিনের নির্দিষ্ট 10 ঘন্টা বাদে বাকি সময় বন্দীদের রাখা হয় গ্রিলের ভিতর। বেশিরভাগ কক্ষেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকায় টাকা ছাড়া শোয়ার জায়গাও হয় না বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ আছে খাবারের মান, পর্যাপ্ত কাপড় ও টয়লেট না থাকা নিয়েও। সকালবেলা দেওয়া হয় রুটি, এই রুটিতে থাকে ময়লা। ভিতরে প্রতিটা স্টেপে টাকার বিকল্প কিছু নাই। রাতে ঘুমানোর ক্ষেত্রে যদি কেউ টাকা দেয় তার জন্য হয়তো কিছু ব্যবস্থা করে, টাকা না দিলে তাকে বাথরুমের সামনে রাখা হয়। সিরিয়াল ধরে বাথরুম করতে গিয়ে অনেক লোকের অসুস্থ হয়ে যায়। বছর 1 সেট করে ইউনিফর্ম দেয়, এটা করতে যদি আমাদের বছর 2 সেট করে ইউনিফর্ম দেয় তাহলে আমাদের ভালো হয়। থাকার, খাওয়ার, টয়লেট সমস্ত
চুরির সমস্যা বেশি। টাকা যেদিকে আছে সেদিকে আইনের চোখ হয়েছে কেন মূলা খাইতে খাইতে অসহ্য হয়ে গেছে আমার খাইতে পারি না মূলা খাওয়ার মনে না খালি ভালো ভালো জিনিস কিনেছে মশলা কম দেয় একটু হালকা একটু তেল 2 সেটা মুড়ি 2 সেটা বেশ একটু বাড়াই দিলে পরে একটু ভালো হয়। কারা অধিদপ্তরের সূত্র মতে 13টি কেন্দ্রীয় কারাগার সহ দেশে মোট কারাগার আছে 68টি। এসবের মোট ধারণ ক্ষমতা 35,000-এর কম হলেও এ মুহূর্তে বন্দী আছে প্রায় 80,000। বন্দীদের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে 1864 সালের ব্রিটিশ জেল কোড অনুযায়ী। বেশিরভাগ কারাগারেই নেই হাসপাতাল। কারাগারগুলোর 117টি চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র 6 জন। মানবিক কিছু বিপর্যয় আছে, এগুলো বললে আমাদের সমস্যা হয়। 22 লোকের একজন ডাক্তারের আমাশা হোক, পেটের ব্যথা হোক বা গ্যাস্ট্রিক হোক এক ওষুধই দেয়। 6,000 আসামির জন্য 2 জন মাত্র ডাক্তার, এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না ঠিক মতো। কারাগারের এই পরিস্থিতিকে মানবিকতার চরম বিপর্যয় বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। হাজতদের জন্য যে বরাদ্দ থাকে সেই বরাদ্দটা অপর্যাপ্ত। সেই অপর্যাপ্ত বরাদ্দের আবার সঠিক ব্যবস্থাপনা নেই। রাষ্ট্রীয় কিছু কর্মচারীর কারণে সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। এটা তার মানবাধিকারের একটা চরম লঙ্ঘন হচ্ছে। সমস্যা স্বীকার করে কারা কর্তৃপক্ষ দুষছেন জনবল সংকটকে। অবশ্য জাতিসংঘের মান অনুযায়ী বরাদ্দ বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তারা। কক্সবাজারে 5 গুণ বেশি বন্দী আছে, সিরাজগঞ্জে চাঁপাইনবাবগঞ্জে 4 গুণ বেশি বন্দী। আন্তর্জাতিকভাবে বন্দীদের জন্য একটা স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস আছে জাতিসংঘে প্রণীত, এবং সেটা অনুযায়ী তাদের ক্যালোরি দেওয়ার জন্য আমরা নতুন যে খাদ্য প্রস্তাব করেছি সেটা অনুযায়ী করা হয়। আমাদের কারেকশন অফিসার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এই ধরনের পোস্টগুলো কিছু বাড়াতে হবে। জেলখানায় শাস্তি দেওয়া হয় মূলত সমাজে অপরাধ প্রতিরোধ ও ব্যক্তির সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু বাংলাদেশের জেলখানার বাস্তবতায় সে উদ্দেশ্য পূরণের সুযোগ কোথায়? জেলখানার ভিতর থাকা, খাওয়া ও চিকিৎসা সহ নানান সমস্যার সঙ্গে বসবাসের কারণে মানুষ হিসেবে ন্যূনতম মর্যাদাটুকুই হারিয়ে ফেলেন এই উঁচু প্রাচীরের বাসিন্দারা। তাই বিশেষজ্ঞদের মতে জেলখানার মানোন্নয়নই পারে সংকট সমাধানের পাশাপাশি বন্দীদের জীবনে আলোর পথের সন্ধান দিতে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর। তদন্ত শেষ হলেও নির্দেশদাতা ও পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে না পারায় আটকে আছে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে যে 6 জনকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তার করতে পারলেই জমা দেওয়া হবে অভিযোগপত্র। অভিজিতের বাবা বলছেন, মুক্ত চিন্তা এবং মুক্তিযুদ্ধের চর্চা সমুন্নত রাখাই হবে অভিজিৎ হত্যার বড় প্রতিশোধ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে 2 জনকে চিহ্নিত করা হলেও 2 বছরেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বরখাস্ত মেজর জিয়ার নির্দেশ এবং সেলিমের পরিকল্পনায় হত্যা করা হয় অভিজিৎ রায়কে। গেল বছরে সেলিম সহ 6 জনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে বিজ্ঞপ্তি দেয় পুলিশ। এর মধ্যে শরীফ ওরফে মুকুল রানা মারা গেছে বন্দুকযুদ্ধে। গ্রেফতার হয়েছে শিহাব ও রাজু নামে 2 জন। এছাড়া বিভিন্ন সময় অভিজিৎ হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার হয়েছে 8 জন, কিন্তু 2 বছরেও জমা পড়েনি চার্জশিট। অথচ এই সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য FBI ল্যাবে পাঠানো পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে পুলিশ, প্রকাশ করেছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজও। এই ধরনের আসামি আমি যদি অ্যারেস্ট না করে তাকে কোর্টে চালান দেই, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তো ওয়ারেন্টটা আমি কোথায় খুঁজবো? তার ঠিকানাটা তো আমরা তাকে ছবি দেখে আইডেন্টিফাই করেছি, তার অন্যদের কাছ থেকে তাকে শনাক্ত করেছি অন্য আসামিদেরকে দিয়ে, কিন্তু তার পার্টিকুলার্স, তার পিসিপিআর এই সমস্ত যাচাই করার জন্য আসলে আসামিটাই গ্রেফতার করার দরকার। আর আসামি যদি আপনি গ্রেফতার করতে না পারেন, সাজাটা দিবেন করে, তার যাবজ্জীবন হলো কিন্তু তাকে ধরা গেল না, তো এই যাবজ্জীবনের তো অর্থ নাই। হত্যাকারীদের চিহ্নিত করতে পারাকে মামলার অগ্রগতি হিসেবেই দেখছেন অভিজিতের বাবা। তবে তার মতে অসাম্প্রদায়িক চেতনা ও মুক্ত চিন্তার ধারা বহমান রাখাই হবে অভিজিৎ হত্যার বড় প্রতিশোধ। ওদের যে আদর্শ, যে ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এন ইসলামিক স্টেট, এইটার বিরুদ্ধেই আমাদের লড়া, এবং এই জন্য আমাদের সেকুলার যেসব পলিটিক্যাল পার্টিস আছে, কালচারাল অর্গানাইজেশন আছে, স্টুডেন্টস ফ্রন্ট আছে, তাদের একত্রে কাজ করতে হবে। তাহলেই অভিজিৎ হত্যা এক ধরনের প্রতিশোধ নেওয়া যাবে। 2015 সালের 26শে ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। মুক্তবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করা কিংবা থামিয়ে দেওয়ার উদ্দেশ্যেই অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে উগ্রবাদের চোখ রাঙানি নয়, জয় হবে শুভ বুদ্ধির, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে,
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সন্ধ্যা ভোজে যোগ দেবেন না ট্রাম্প, গণমাধ্যম বিরোধী কার্যক্রমে নিন্দা সাংবাদিকদের। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নিজেদের প্রার্থী চূড়ান্ত করলেও সংকটে আওয়ামী লীগ। মেয়র পদে লড়তে দলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। আজ সন্ধ্যায় গণভবনে প্রার্থী চূড়ান্ত করবে দলের মনোনয়ন বোর্ড। কুমিল্লা প্রতিবেদক বাহার রায়হানকে সঙ্গে নিয়ে রাশেদ লিমনের রিপোর্ট। কুমিল্লা সিটি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীক নিয়ে কোনো সিটি নির্বাচনে মাঠে নামছেন মেয়র প্রার্থীরা। তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন পেতে তাই দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে। দলের সবুজ সংকেত পেলে নৌকার বিজয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদ তাদের। মানুষের আশা আকাঙ্ক্ষা সবটুকু না পারলেও অন্তত আশীর্বাদ পূরণ করতে পারবো, সেই আশা নিয়ে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। কুমিল্লা সিটি কর্পোরেশন তার মেয়র হিসেবে আমি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। আমার মনে হয় আমি যতটুকু কাজ করেছি ওটা দেখে জনগণ আমার দিকেই আমাকে ভোট নির্বাচিত করবে। আমি শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী, আমি তার উন্নয়নের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। তবে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা নেই কারো। নেক্সট ডিসিশনই ফাইনাল ডিসিশন। সভানেত্রী যদি ভালো মনে করেন যেটা করবেন আমি সেটার সাথেই একমত থাকবো। দল যাকে নমিনেশন দেবে আমি তার জন্য কাজ করব। যার পক্ষেই দল মনোনয়ন দিবে তার পক্ষে আমি কাজ করব। এদিকে মনোনয়ন নিয়ে অনেকটা নির্ভর বিএনপির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র। 5 বছরের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে আবারও নির্বাচিত হবেন বলে মনে করেন তিনি। 490 কোটি টাকা আমি কাজ করাইছি, চলমান আছে, কিছু আর করাইছি, তো এই কাজটি কই গেছে। আমি সেম রিভার্সের আমি সাফল্য আমার দৃষ্টিতে আমার এই 5 বছরে। আর পরবর্তীতে আরো প্রজেক্ট আসুক, এবার দেখা যাক আল্লাহ যদি আল্লাহ নেয়। এদিকে দলের সিদ্ধান্তের উপরই আস্থা রাখছে তৃণমূল। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই বলেও জানান তারা। তৃণমূলের যে চিন্তা এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আছে এবং আমাদের বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এটা আছে এবং উনি সঠিক সিদ্ধান্ত দেবেন। সাক্ষ্য তো দাঁড়াবে, আমি বললামই আপনাকে। আমরা এখন পর্যন্ত শুনছি আর কে দাঁড়াবে ও দাঁড়াবে, যদি দাঁড়ায় তাকে বহিষ্কার করা হবে দলের থেকে। আসছে 30 মার্চ কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। দর্শক, বগুড়া সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভমণ্ডলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পর্দা উন্মোচন করে মাল্টি স্টোরেড ওয়ারহাউসটির শুভ উদ্বোধন করলেন। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া জেলার সান্তাহার সাইলো চত্বরে একটি আম গাছের চারা রোপণ করবেন। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া জেলার সাইলো চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেছেন।
এ পর্যায়ে মোনাজাত পরিচালনার জন্য আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল কাদের পেশ ইমাম কেন্দ্রীয় বড় জামে মসজিদ বগুড়াকে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আল্লাহ 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ প্রাণ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার স্বাধীন বাংলাদেশ। হে আল্লাহ, জাতির পিতা সহ তার পরিবারের সকল শহীদ সদস্য, সকল শহীদ মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন। তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তৈয়বা দান করো এবং এই সরকারকে দীর্ঘজীবী করো। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাত্র যে সাইল উদ্বোধন এবং বৃক্ষরোপণ করলেন তা তুমি কবুল করো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বগুড়ার সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন নিহতের ঘটনায় মামলার রায়ে বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে সকালে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। বিকল্প উপায়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া গুনছেন কেউ কেউ। একই চিত্র যশোরেও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। এছাড়া ধর্মঘটের সমর্থনে ভোর থেকেই শহরের 7টি পয়েন্টে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচলে বাধা সৃষ্টি করছেন শ্রমিকরা। বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ খুলনা বিভাগের অন্য 5টি জেলায়ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়ার উন্নতি হলেও পুলিশ রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে তা সরবরাহ করতে পারছে না পাসপোর্ট অফিস। প্রয়োজনের সময় পাসপোর্ট না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভেরিফিকেশনের নামে আর্থিক ফায়দা লুটছেন কিছু অসাধু পুলিশ কর্মকর্তা। তবে জরুরি ক্ষেত্রে পুলিশ রিপোর্ট ছাড়াও পাসপোর্ট সরবরাহের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট অফিস। খলিলুর রহমানের তোলা ছবিতে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। শিক্ষা, চাকুরি, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিনই প্রবাসে পাড়ি জমাতে হচ্ছে হাজারো মানুষকে। কিন্তু দেশের বাইরে যেতে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য সহ বেশ কিছু সমস্যার সমাধান হলেও প্রথমবার পাসপোর্ট করাতে প্রয়োজন অনুকূল পুলিশ রিপোর্ট, আর ঝামেলা শুরু সেখানেই। সঠিক সময়ে পুলিশ রিপোর্ট না পাওয়ায় নির্দিষ্ট সময়ের কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও পাসপোর্ট পাচ্ছেন না প্রত্যাশীরা। ভেরিফিকেশনের বিষয়ে ওরা তো ফোন ধরে না, জ্বালাতন করে অনেক। ছেলের পাসপোর্ট আর্জেন্ট করতে দিয়েছি, গত মাসের 30 তারিখ দেওয়ার কথা ছিল, সেই জায়গায় আজকে 16 তারিখ, এখনো মেসেজ যায় নাই। ডিউ ডেট ছিল 13 ফেব্রুয়ারি, বাট 13 ফেব্রুয়ারি তারা কমপ্লিট করতে পারেনি। টাইমটা অনেক লেট হয়েছে। আমার 2 তারিখ দেওয়ার কথা ছিল, আমার প্রায় 10-12 দিন পরে। ভেরিফিকেশনের নামে দায়সারা তদন্ত করে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা আর্থিক ফায়দা নিচ্ছেন বলে মত অপরাধ বিশ্লেষকদের। কিছু টাকা পয়সা দিলে পুলিশ কর্মকর্তারা দেখা যায় যে পুলিশ ভেরিফিকেশনের যে প্রয়োজনীয় বিষয়গুলো তারা এমনি করে দেন এবং সেটাকে যে পরিমাণ ভেরিফাই কিংবা যাচাই বাছাই করা দরকার সেটা তারা করেন না। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে জরুরি ক্ষেত্রে ভেরিফিকেশন
বা পুলিশ রিপোর্ট প্রাপ্তি ছাড়াও পাসপোর্ট সরবরাহ করার সুযোগ রয়েছে বলে জানান বহিরাগমন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক। তারা ওখান থেকে ডাইরেক্ট যদি দিয়ে দেয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে যাই, সেটা অনেক জায়গা থেকে করে না। ওদেরও ম্যান পাওয়ার শর্টেজ আছে, অনেক টাকা দিয়েছেন আমি 2 মাসেও পাসপোর্ট দিচ্ছি না, অর্থাৎ পুলিশ বিষয়ে আসছে না বলে আমি আর পাসপোর্ট দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সরকার আরেকটা নিয়ম করেছে, টিএলও বলে, টাইম লিমিট ওভার, অর্থাৎ টাইম লিমিট ওভার হয়ে গেলে আমি অনেক সময় পাসপোর্ট দিতে পারি, সেটা একটা ক্ষমতা দেওয়া আছে। শুধু পাসপোর্টই নয়, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন চাকুরির ক্ষেত্রে ভেরিফিকেশন বা যাচাই বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দায়সারা ভাব মোটেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। শাফিন, শিরিন, আপনি জানেন যে রাজধানীর শাহজাহানপুরের এলাকাতে রেলওয়ে কলোনিতে গভীর নলকূপে পড়ে যে 4 বছরের শিশু জিহাদ অবহেলাজনিত কারণে মারা যায়, তার রায় কিন্তু এইমাত্র দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি এই মামলার যে 6 জন আসামি ছিল, অর্থাৎ এই 6 জনের মধ্যে প্রথম 4 জন আসামি, এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স SR হাউসের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে সালাম, উনি এবং রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নলকূপ পরিদর্শন বিভাগের জাহাঙ্গীর আলম, সেই সাথে কমলাপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন এবং প্রকৌশলী আবু আহমেদ সাকি, ওনাদের 4 জনকে কিন্তু এই মামলার যে সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে কিন্তু তাদেরকে 2 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হচ্ছে এবং অনাদায়ে কিন্তু আরো 2 বছর করে কারাদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার 5 নম্বর দায়রা জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান। কিছুক্ষণ আগে, অর্থাৎ এইমাত্র কিন্তু এই রায়টি ঘোষণা করেছেন বিচারক। আপনারা জানেন যে 2014 সালের 26 ডিসেম্বর শুক্রবার আনুমানিক বেলা 3 ঘটিকার দিকে কিন্তু এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে কিন্তু 23 ঘন্টার চেষ্টায় কিন্তু ফায়ার সার্ভিস ব্যর্থতার পরিচয় দেয় এবং তারা ঘোষণা দেয় যে এই গভীর নলকূপের মধ্যে প্রায় 300 ফিট গভীরে গিয়েও কিন্তু তারা কোনো ধরনের কোনো শিশু জিহাদ কিংবা এর কোনো ধরনের অস্তিত্ব খুঁজে পাননি বলে তারা ঘোষণা দেন। পরবর্তীতে দেশীয় পদ্ধতিতে 3 জন যুবক কিন্তু শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে পরদিন, অর্থাৎ 27 ডিসেম্বর 2014 সালে এবং পরবর্তীতে কিন্তু তার লাশ পাওয়া হয় এবং লাশ পাওয়ার পরে কিন্তু ঢাকা মেডিকেল ময়নাতদন্ত থেকে কিন্তু বলা হয় যে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তার বাবা নাসির ফকির একটি অবহেলাজনিত কারণে একটি মামলা দায়ের করেন এবং এই মামলার উপপরিদর্শক ডিবির উপপরিদর্শক মিজানুর রহমান কিন্তু চার্জশিট দাখিল করেন গত বছরের 31 মার্চ এবং আদালত কিন্তু গত বছরের 4 অক্টোবর কিন্তু এই মামলার 6 জন আসামিকে অভিযুক্ত করেন এবং আমলে গ্রহণ করে বিচার কাজ শেষ করেন। অর্থাৎ বিচার কাজ শেষ হয় কিন্তু 2 পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করে আজকে এই চলতি মাসের 8 ফেব্রুয়ারিতে এবং আজকে কিন্তু এই রায় দেওয়া হলো এবং এই রায়ে কিন্তু 2 জনকে খালাস দেওয়া হয়েছে এবং 4 জনকে সর্বোচ্চ শাস্তি যেটা অর্থাৎ সশ্রম কারাদণ্ড 10 বছরের এবং 2 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তো বলা চলে যে শিরিন, এই ছিল আমার কাছে শিশু জিহাদের মামলার সর্বশেষ খবরাখবর। শিরিন। রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে। জজ কোর্ট এলাকা থেকে আমাদের সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার শাফিন জাহিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় 4 জনের 10 বছর করে কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা, 2 জন খালাস। বগুড়ার সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিকেলে ভাষণ দেবেন জনসভায়। নানা সমস্যায় অমানবিক হয়ে উঠেছে কারাগারের বন্দী জীবন, মিলছে না মৌলিক অধিকারটুকুও। কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। তদন্ত শেষ হলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চাই হবে বড় প্রতিশোধ, বলছেন অভিজিতের বাবা। এবং কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী সদস্য বিদায়ী মেয়র মনিরুল। আজ সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS টোন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।